সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা আসলে কার্যত সংবিধান পরিবর্তন করে তিনি নিজেই তার ক্ষমতাকে সংহতই করেনি। তিনি শেষ পর্যন্ত কিন্তু যদি আমরা সংবিধানটা হাত দিই তাহলে দেখব তিনি সংবিধানের বাইরে কিন্তু করেন, সংবিধানের বাইরে কিন্তু তিনি কিছুই করেননি। তার যে ক্ষমতার একত্রীকরণ ঘটেছে তার একটা দিক হচ্ছে যে তাকে যারা ইনভিনসিবল ইররিপ্লেসেবল তৈরি করেছেন সেটা হচ্ছে পলিটিক্যাল কালচারের প্রশ্ন, কিন্তু তার হাতে এই ক্ষমতাগুলো এই সংবিধান তুলে দিচ্ছিল। তাহলে এর বদলে সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার বাইরে যদি আরেকজন আসে সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতে এই ক্ষমতা কেন্দ্রীভূতকরণ কোন অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। কারণ তিনি আমার আপনার মতো সংবিধান হাতে নিয়ে আমাকে দেখাবেন, আপনাকে দেখাবেন, সবাইকে দেখাবেন যে আমি সংবিধানের বাইরে যাচ্ছি না। পঞ্চদশ সংশোধনী করবেন, অন্যান্য সংশোধনী করবেন, সমস্ত কিছু ক্ষেত্রে তাই ঘটেছে। শেখ হাসিনা যখন বর্তমান রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন তিনি সুস্পষ্টভাবেই বলেছিলেন তিনি একাই এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি তার দলের ব্যক্তিরাও খুব বিস্মিত হয়েছে। ব্যক্তির হাতে ক্ষমতার এর চেয়ে বড় ডিসপ্লে আমার মনে হয় না কখনো বাংলাদেশের গত 52 বছর হয়েছে, এবং এটা প্রমাণ করেছে যে আসলে ব্যক্তি চাইলে এটা করতে পারেন, সংবিধান মন্ত্রী করতে পারেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে তিনি সংবিধানের কিন্তু বাইরে যাননি। আমরা কিন্তু বলতে পারিনি যে শেখ হাসিনা সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ ভায়োলেট করেছে, তার করার কথা সেটাই করার কথা। আমি যদি শেখ হাসিনার জায়গায় হতাম, আমি যদি একটা রাজনৈতিক প্রধানমন্ত্রী হতাম, তাহলে আমি যা করতাম শেখ হাসিনা তাই করেছেন। আমার নিজের লোকদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে নির্বাচনে একটা এমন ভাবে সাজানো যাতে আমি বিজয়ী হতে পারি। কারণ রাজনৈতিক দলগুলো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, কোনো বস্তু দেওয়ার কারণে না। এই সংবিধানের অধীনে আমরা বারবার সংখ্যালঘু মানে অত্যাচারের মধ্যে টিরানি অফ মেজরিটি যেটাকে আমি বলি, সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে সাংবিধানিকভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে। বাংলাদেশের সংবিধান প্রকৃত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে মত প্রকাশের অধিকার দেয়। এই যুক্তি কে নির্ধারণ করে, কারা নির্ধারণ করে, কিভাবে নির্ধারণ করে? সর্বশেষ হচ্ছে সংবিধান সংশোধন করা হবে নাকি নতুন করে হবে। এখানে আমার ব্যক্তিগত একটা ছোট্ট অভিমত আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি সংশোধন শব্দটার পক্ষে নই। কেননা আমার কাছে মনে হচ্ছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না, এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যে এগুলি সংশোধন করা যাবে না। আমি প্রত্যেকেই ক্ষেত্রে জানেন, আমি আমার ভুল হলে প্লিজ আমাকে কারেক্ট করবেন। আগামীকাল যদি কোনো দল, ধরুন আগামীকাল বাংলাদেশে একটি নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক এবং সর্বোচ্চ রকম গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্যে দিয়ে কোনো দল যদি 201টা আসন নিয়ে যায়, 300 আসন বিজয়ী হয়, তারা এই সংবিধান সংশোধন করতে পারবেন না। তার কারণ হচ্ছে বেসিক স্ট্রাকচারের নামে যেই ক্লজগুলোকে আটকে দেয়, যে আর্টিকেলসগুলোকে আটকে দেওয়া হচ্ছে, 1/3 অ্যাটার্নিটি ক্লজের মধ্যে ঢোকানো হয়েছে। সেটা বাই ডেফিনিশন, এখানে অন্যরা আছেন আপনারাও জানেন, বাই ডেফিনিশন কোন পার্লামেন্ট 5 বছরের জন্য নির্বাচিত হওয়ার পর অ্যাটার্নিটি ক্লজ তৈরি করতে পারে না। একমাত্র কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পারে, বাইরে কেউ পারে না। সেটা তারা করেছেন। তারপরে এই সংবিধান, আপনার হাতের সামনে যে সংবিধান আছে, সেই সংবিধানের আওতায় যদি কোনো রাজনৈতিক দল আগামীকাল, আগামী 3 মাস পর, 6 মাস পরে, 6 বছর পর নির্বাচন করে 300 আসনে বিজয়ী হন, কিচ্ছু করতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত আমি সংবিধান করে যতটুকু বুঝেছি, আমি গণতন্ত্রকে মনে করি সহনশীলভাবে প্রত্যেকের মত প্রকাশের অধিকার এবং সংখ্যালঘুর অধিকার। শুধু ধরুন সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু, মত প্রকাশের সংখ্যালঘুর নিশ্চয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র। আমাদেরকে সেই গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোন পথ দেখতে পাচ্ছি না।